হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের রনি স্যার, রনি সরকার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, বেথুয়াডাহরি কলেজ। বেথুয়াডাহরি কলেজের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনার বিষয়বস্তু হিসেবে যেটিকে বেছে নিয়েছি, তোমরা সবাই জানো যে আমাদের এনইপি 2020 চালু হয়ে গেছে। তো আজকের ক্লাসে আমরা যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটি হলো তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মেজর সাবজেক্টের, পলিটিক্যাল সায়েন্স মেজর সাবজেক্টের সেমেস্টার 1 যে পেপারটি রয়েছে মেজর হিসেবে, আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল থিওরি কনসেপ্টস। এই পেপারটির সেকেন্ড যে ইউনিট রয়েছে, অর্থাৎ কি কনসেপ্টস অফ স্টেট নেশন সভরেন্টি, মনিস্টিক অ্যান্ড প্লুরালিস্টিক পাওয়ার অ্যান্ড অথরিটি, টাইপস অ্যান্ড লিঙ্কেজেস, এই ইউনিটটা থেকে স্পেসিফিক্যালি আমরা আজকে মনিস্টিক থিওরি নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তো মনিস্টিক থিওরি মানে হলো, যার বাংলা করলে দাঁড়ায় একত্ববাদী তত্ত্ব। স্পেসিফিক্যালি একত্ববাদী তত্ত্বের একজন অন্যতম প্রবক্তা জন অস্টিন একত্ববাদী তত্ত্ব সম্পর্কে কি বলেছে সেটাকে নিয়ে আজকে আমরা মূলত একটু আলোচনা করার চেষ্টা করব। তো সেই মূল আলোচনায় যাওয়ার পূর্বে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠে আসে যে স্যার, সার্বভৌমিকতা সংক্রান্ত একত্ববাদী তত্ত্ব, তো তার আগে অবভিয়াসলি সার্বভৌমিকতা সম্পর্কে একটুখানি আমাদের জেনে নেওয়া প্রয়োজন। যদিও আমি জানি যে তোমাদের হয়তো একটা বেসিক কনসেপ্ট সার্বভৌমিকতা সম্পর্কে রয়েছে, তবুও আজকের আলোচনাটিকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রথমে সে সম্পর্কে একটুখানি দেখে নেব। আমরা যদি রাষ্ট্রবিজ্ঞানের মূল তাত্ত্বিক আলোচনা বা ব্যবহারিক দিকে দেখি, সেখানে কিন্তু আমরা জানি যে জাতীয় রাষ্ট্রের ধারণাটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান দখল করে। এই জাতীয় রাষ্ট্রের ধারণার সঙ্গে স্বাভাবিকভাবেই তোমরা জানো যে সার্বভৌমিকতার ধারণাটিরও একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে, এবং এমনভাবেই সম্পর্কিত রয়েছে যে দার্শনিক গেটেল রাষ্ট্রবিজ্ঞানের একটি ভিত্তি হিসেবে কিন্তু সার্বভৌমিকতাকে তুলে ধরেছে। যদিও সেটা নিয়ে নানা রকমের বিতর্ক রয়েছে যে হ্যাঁ, সার্বভৌমিকতায় কতটা রাষ্ট্রবিজ্ঞানের ভিত্তি হতে পারে সেটা আলাদা প্রসঙ্গ, কিন্তু সেই সমালোচনার সত্ত্বেও আমরা এটা কিন্তু বলতে পারি যে এই সার্বভৌমিকতার কারণেই কিন্তু রাষ্ট্রের অভ্যন্তরে রাষ্ট্রীয় আইন কার্যকরী হয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও কিন্তু সেটি প্রাধান্য লাভ করে। তো এখান থেকে আমরা যদি এক কথায় সার্বভৌমিকতা বলতে কি বোঝায় সেই প্রসঙ্গে যাই, তাহলে আমরা এক কথায় বলবো সার্বভৌমিকতা হলো রাষ্ট্রের চরম চূড়ান্ত নিরঙ্কুশ ক্ষমতা। ওকে, তাহলে রাষ্ট্রের চরম চূড়ান্ত নিরঙ্কুশ এই ক্ষমতার বলেই কিন্তু রাষ্ট্র যা কিছু ক্ষমতা প্রয়োগ করে, আইন তৈরি করে, সবটাই এই ক্ষমতার বলেই করে থাকে। তো এই সার্বভৌমিকতার কিন্তু আবার দুটো দিক রয়েছে, একটা হলো অভ্যন্তরীণ সার্বভৌমিকতা, একটা হলো বাহ্যিক সার্বভৌমিকতা। তো অভ্যন্তরীণ সার্বভৌমিকতা কি, তাহলে আমরা একটু ছোট্ট করে জেনে নেব আজকে। অভ্যন্তরীণ সার্বভৌমিকতা হলো একটি রাষ্ট্রীয় ভূখণ্ডের মধ্যে রাষ্ট্রের চরম নিয়ন্ত্রণ ক্ষমতা, অর্থাৎ চূড়ান্তভাবে রাষ্ট্রীয় আইন প্রণয়নের ক্ষমতাটি হলো অভ্যন্তরীণ সার্বভৌমিকতা। আর বাহ্যিক সার্বভৌমিকতা কি? বাহ্যিক সার্বভৌমিকতা হলো আন্তর্জাতিক ক্ষেত্রে অন্যান্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপনের স্বাধীনতা, অর্থাৎ অন্যান্য রাষ্ট্রের সঙ্গে আমি কি ধরনের সম্পর্ক স্থাপন করব, অর্থাৎ তার সঙ্গে আমার শত্রুতার সম্পর্ক হবে না বন্ধুত্বের সম্পর্ক হবে, যা কিছু হবে সেটা আমি ঠিক করব। রাষ্ট্র ঠিক করবে, এবং সেই ক্ষমতার বলে, কোন ক্ষমতার বলে? এই সার্বভৌম ক্ষমতার বলে যখন রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে স্বাধীনতা ভোগ করে, সেটাকেই বলা হচ্ছে বাহ্যিক সার্বভৌমিকতা। তাহলে এই সার্বভৌমিকতা একটু ছোট্ট করে বেসিক কনসেপ্টটা তোমাদের হয়ে গেল। এবারে আমরা যদি এই সার্বভৌমিকতার আলোচনার একটু প্রেক্ষাপট, একটু পুরোনো দিনে কিভাবে আলোচনা হয়েছে সেইখানটা একটু ছোট্ট করে টাচ করি। সেখানে কি দেখবো, আমরা জানি রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটলের রচনাতেও কিন্তু বিভিন্ন সময় চূড়ান্ত ক্ষমতাটির কথা পাওয়া গেছে, কিন্তু সার্বভৌমিকতা, সার্বভৌমিকতা শব্দটা কিন্তু লক্ষ্য করা যায়নি।
এর পরবর্তীকালে রোমান সাম্রাজ্যের পতন, রোমান সাম্রাজ্যের ক্ষেত্রে আমরা দেখেছি একটা নির্দিষ্ট কেন্দ্রীভূত আইন ব্যবস্থার কথা বলা হয়েছে, সেটার মধ্যেও আমরা সার্বভৌমিকতার ধারণাটা একটা ছোঁয়া পাই। কিন্তু তার পরবর্তীকালে রোমান সাম্রাজ্যের পতনের পর তোমার পোপ সাম্রাজ্যের পোপের প্রাধান্য, তার পরবর্তীকালে আবার সংস্কার আন্দোলনের পরবর্তীকালে যখন দেখা যায় যে রাজা, পোপ এবং সামন্ত প্রভুদের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা যায় এবং সেখানে কিন্তু রাজার ক্ষমতার প্রাধান্য প্রতিষ্ঠিত হয় এবং এই সময়কাল থেকে কিন্তু সার্বভৌমিকতার ধারণাটি আরও সুস্পষ্টভাবে আসতে শুরু করে। এর পরবর্তীকালে 16 শতাব্দীতে ফরাসি দার্শনিক বোদা 6 বুকস অন রিপাবলিক নামে একটি বই লিখেছিলেন এবং সেই বইটিতেই মূলত দেখা গেছে যে ফ্রান্সের যে যুদ্ধ বিধ্বস্ত অবস্থা, সেই যুদ্ধ বিধ্বস্ত অবস্থা থেকে বের করে নিয়ে আসার জন্য, একটা শান্তির প্রতিষ্ঠা করার জন্য কিন্তু তিনি একটি আইনি ব্যবস্থার কথা বলেছিলেন, যার মধ্যে দিয়ে প্রথম এই সার্বভৌমিকতার ধারণাটি সুস্পষ্টভাবে উঠে আসে। তার পরবর্তীকালে আমরা যদি হবসের কথা দেখি, হবসও কিন্তু সামাজিক অরাজকতা, যে জঙ্গলের পরিস্থিতির কথা তিনি যেভাবে ডেসক্রাইব করেছিলেন, সেখান থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু লেভিয়াথান গ্রন্থে এই সার্বভৌমিকতাটাকেও সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। কিন্তু সবচেয়ে সুস্পষ্ট রূপে এবং নিয়ন্ত্রিত রূপে পরিণত উপায়ে 1832 সালে সর্বপ্রথম ইংরেজ দার্শনিক জন অস্টিন তার লেকচার্স অন জুরিসপ্রুডেন্স গ্রন্থে কিন্তু প্রথম এই সার্বভৌমিকতাকে আইনগত রূপ দেন এবং তার এই আইনগত রূপের মধ্যে থেকেই উঠে আসে সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্ব বা মনিস্টিক থিওরি। এইবারে আমরা আজকের এইটুকু প্রেক্ষাপট আলোচনা করার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে তাহলে সার্বভৌমিকতা কিভাবে এলো এই আলোচনাটা। এবারে আমরা স্পেসিফিক্যালি একত্ববাদী তত্ত্বটাতে চলে আসবো বা মনিস্টিক থিওরি যাকে আমরা বলছি। আমি আমার সমস্ত ক্লাসে যেরকম যে কোনো থিওরিজ পরে আলোচনা করি বা যাই করি না কেন, আমি সবসময় তোমাদেরকে বলে থাকি যে তার যে নাম, টাইটেল, সেখান থেকে তার মূল বক্তব্য বা বিষয়বস্তুটাকে বোঝার চেষ্টা করো, তারপরে গভীর আলোচনা যা কিছু রয়েছে সেগুলোতে যাব। তো ঠিক সেরকমভাবে আজকের আমাদের আলোচনা বিষয়বস্তু একত্ববাদ। তো আমরা আগে এখান থেকে একটুখানি এর মূল বক্তব্য বা বিষয়বস্তু বোঝার চেষ্টা করি। তাহলে একত্ববাদ, এই একত্ববাদ কথাটাকে আমরা যদি ভেঙে দিই কি দাঁড়াচ্ছে? এক কর্তৃত্ব মতবাদ। তাহলে এক কর্তৃত্ব মতবাদ, এখান থেকে আমরা বলতে পারি যে ক্ষমতা বা কর্তৃত্ব যখন একটি কেন্দ্র থেকে লাগু হয় বা বলবৎ হয় এবং এই বলবতের কথা একটি মাত্র ক্ষমতার উচ্চস্তর বা কর্তৃত্ব উচ্চস্তরের কথা যে মতবাদে আলোচনা করা হয় সেটিকেই বলা হচ্ছে একত্ববাদী তত্ত্ব। তাহলে আমি আরেকবার রিপিট করি এই কথাটি, যে একত্ববাদ তাহলে আমরা কাকে বলবো? একত্ববাদ হলো সেই মতবাদ যা কর্তৃত্বের একটি মাত্র উচ্চস্তরে বিশ্বাসী এবং চরম কর্তৃত্ব প্রতিষ্ঠার কথা বলে। আবার বলি, যা কর্তৃত্বের একটি মাত্র উচ্চস্তরে বিশ্বাসী এবং চরম কর্তৃত্ব প্রতিষ্ঠার কথা বলে। এই একত্ববাদী তত্ত্বটি বিভিন্ন সময়, আমি যেমন একটু আগে নামগুলো বলছিলাম, বোদা, হবস, জন অস্টিন এর কথা বললাম, সে এদের হাত ধরে কিন্তু একত্ববাদী তত্ত্বটি পূর্ণতা লাভ করে। এবারে আমরা স্পেসিফিক্যালি যে জন অস্টিনের কথা বলছিলাম, যে জন অস্টিন একত্ববাদ সম্পর্কে কি বলেছেন সেটাকে নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে সেখানে যদি দেখি যে জন অস্টিন 1832 সালে তার লেকচার্স অন জুরিসপ্রুডেন্স বইটিতে কিন্তু এই একত্ববাদী তত্ত্বের বা সার্বভৌমিকতার একটি আইনগত ভিত্তি স্থাপন করেন এবং তিনি সেখানে দেখান যে সার্বভৌমিকতা হলো রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা এবং সেই ক্ষমতার বলেই কিন্তু রাষ্ট্রীয় ভূখণ্ডের মধ্যে রাষ্ট্র বিভিন্ন আইন তৈরি করে এবং সেই আইনগুলি জনগণ বা নাগরিক যারা রয়েছে তারা মেনে চলতে বাধ্য থাকে। এই কথার প্রেক্ষাপটে দাঁড়িয়ে জন অস্টিন সার্বভৌমিকতাকে অত্যন্ত সুন্দর একটি ডেফিনিশন বা সংজ্ঞা দিয়েছেন এবং সেই সংজ্ঞাটাকে যদি আমরা বুঝে যাই তাহলেই তিনি একত্ববাদী একত্ববাদী তত্ত্ব সম্পর্কে কি বলতে চেয়েছেন সবটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা দেখি যে তিনি তাহলে সার্বভৌমিকতা সম্পর্কে কি ডেফিনিশন দিয়েছেন, সংজ্ঞা দিয়েছেন। তিনি বলছেন
যদি কোনো সমাজে নির্দিষ্ট কোনো ঊর্ধ্বতন মানবীয় কর্তৃপক্ষ অন্য কোনো অনুরূপ মানবীয় কর্তৃপক্ষের প্রতি আনুগত্য স্বীকার না করেও সেই সমাজে অধিকাংশ মানুষের স্বভাবজাত আনুগত্য লাভ করে, তাহলে সেই সমাজটি হলো বা সেই কর্তৃপক্ষ হলো সার্বভৌম এবং ওই কর্তৃপক্ষ সহ সমাজটি হলো রাজনৈতিকভাবে স্বাধীন সমাজ। আমি কি আরেকবার বলে দিচ্ছি, যদি কোনো সমাজে নির্দিষ্ট কোনো ঊর্ধ্বতন মানবীয় কর্তৃপক্ষ অনুরূপ কোনো কর্তৃপক্ষের আনুগত্য স্বীকার না করেও সেই সমাজের অধিকাংশ মানুষের স্বভাবজাত আনুগত্য লাভ করে, তাহলে সেই সমাজ বা কর্তৃপক্ষটি হলো সার্বভৌম এবং ওই কর্তৃপক্ষ সহ সমাজটি হলো রাজনৈতিকভাবে স্বাধীন সমাজ। এই ডেফিনেশনটা জন অস্টিন সার্বভৌমতা সম্পর্কে দিলেন। এবারে এই ডেফিনেশনের প্রত্যেকটা ওয়ার্ডকে যদি আমরা একটু এক্সপ্লেইন করি, তাহলেই আমরা কিন্তু সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্ব সম্পর্কে জন অস্টিনের যে বক্তব্য সেটাকে বুঝে যাব। ঠিক আছে, তাহলে আমরা এবারে একটু কাটাছেড়া করি। কিন্তু কিভাবে ডেফিনেশন দিয়েছেন, যদি কোনো সমাজে নির্দিষ্ট কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন মানবীয় কর্তৃপক্ষ, এইটুকুকে আমরা আগে বোঝার চেষ্টা করব। তাহলে তিনি প্রথম একটা শব্দ বলেছেন, যদি কোনো সমাজে নির্দিষ্ট, তার মানে সার্বভৌমিকতা হবে একটি নির্দিষ্ট জায়গা থেকে আসবে, কোনো অনির্দিষ্ট কোনো বিমূর্ত কনসেপ্ট থেকে আসবে না। অর্থাৎ জনমত, সাধারণ ইচ্ছা এই ধরনের যে বিমূর্ত কনসেপ্টগুলো রয়েছে, ধারণাগুলো রয়েছে, সেখান থেকে কিন্তু এই সেটা কিন্তু সার্বভৌমিকতা নয়। সার্বভৌমিকতা হলো ভীষণভাবে নির্দিষ্ট। তারপরে কি বলছেন, যদি কোনো সমাজে নির্দিষ্ট কোনো ঊর্ধ্বতন মানবীয় কর্তৃপক্ষ, অর্থাৎ ঊর্ধ্বতন মানে কি বোঝাচ্ছে, যে এই যে সার্বভৌম ক্ষমতা, এই সার্বভৌম ক্ষমতাই হবে চূড়ান্ত, অর্থাৎ তার ওপরে আর কিছু থাকবে না, সেটি হবে ম্যাক্সিমাম পাওয়ারের অধিকারী, ম্যাক্সিমাম ক্ষমতার অধিকারী। সেই কারণে তিনি বলছেন এটি হলো ঊর্ধ্বতন বা চরম এবং চূড়ান্ত, এবং এই ক্ষমতার জন্যই কিন্তু রাষ্ট্রীয় আইন জনগণ মেনে চলতে বাধ্য থাকবে। তারপরে কি বলছেন, তারপরে বলছে কোনো ঊর্ধ্বতন মানবীয় কর্তৃপক্ষ, অর্থাৎ এখানেও সেই একই কথাটা বলছেন যে কোনো ব্যক্তি বা ব্যক্তি সংসদে কিন্তু এই সার্বভৌম ক্ষমতার অধিকারী হবেন। কোনো আগেও যেমন আমি বললাম যে জনমত বা সাধারণ ইচ্ছে এই ধরনের কোনো বিমূর্ত ধারণা নয়, এই বিমূর্ত ধারণা নয়, কোনো মানুষের দ্বারা গঠিত, মানুষ বা মানুষের দ্বারা প্রতিষ্ঠিত গঠিত কোনো সংগঠনই কিন্তু এই ক্ষমতার অধিকারী হবে। ঠিক আছে, তারপরে কি বলছে, ঊর্ধ্বতন মানবীয় কর্তৃপক্ষ অনুরূপ কোনো কর্তৃপক্ষের আনুগত্য স্বীকার না করেও সেই সমাজের অধিকাংশ মানুষের স্বভাবজাত আনুগত্য লাভ করে। অর্থাৎ তিনি তাহলে কি বলছে, সার্বভৌমিকতা হতে হবে যে সেই নির্দিষ্ট সমাজে যে সমস্ত নাগরিক বা প্রজা বা জনগণ থাকবে, তাদের প্রতি জোরপূর্বক কোনো ক্ষমতার ভোগ নয়, তারা স্বভাবজাত আনুগত্য প্রদর্শন করবে। অর্থাৎ আমি অ্যাজ নাগরিক, অ্যাজ সিটিজেন, আমি নিজে থেকেই আনুগত্যটা প্রদর্শন করব, অর্থাৎ রাষ্ট্রীয় আইনকে স্বীকার করব, রাষ্ট্রীয় আইনকে মেনে চলবো। যদি আমি রাষ্ট্রীয় আইন মেনে না চলি, তাহলে আমাকে শাসন করার ক্ষমতাও কিন্তু আমি নিজেই তুলে দিচ্ছি সেই সার্বভৌম কর্তৃপক্ষের হাতে। ওকে, আচ্ছা, তারপরে কি বলছে, মানবীয় কর্তৃপক্ষের প্রতি আনুগত্য স্বীকার না করে সেই সমাজ অধিকাংশ মানুষের স্বভাবজাত আনুগত্য লাভ করে, তাহলে সেই সমাজ বা কর্তৃপক্ষটি হলো সার্বভৌম। এরকমভাবে যে সমাজটি তৈরি হচ্ছে বা যে কর্তৃপক্ষ থাকছে, তারাই কিন্তু সার্বভৌম ক্ষমতার অধিকারী। এবং জন অস্টিন স্পেসিফিক্যালি বলে দিচ্ছেন যে সার্বভৌমের আদেশই হলো আইন, অর্থাৎ সার্বভৌম ক্ষমতার অধিকারী যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের যে নিয়মাবলী তৈরি করবে সেটিকেই বলা হচ্ছে আইন। অর্থাৎ আমরা ঘুরিয়ে এভাবে বলতে পারি যে রাষ্ট্রের আইনগত ভিত্তি হলো গিয়ে সার্বভৌমিকতা। অ্যান্ড লাস্ট উনি যেটা বলছেন যে এবং সেই কর্তৃপক্ষ সহ সমাজটি হলো রাজনৈতিকভাবে স্বাধীন সমাজ। মানেটা কি, মানে রাজনৈতিকভাবে যখন কোনো একটি দেশ বা কোনো একটি গোষ্ঠী স্বাধীনতা লাভ করছে, তখনই কিন্তু কেবলমাত্র সেই দেশ বা সেই গোষ্ঠী সার্বভৌম ক্ষমতার অধিকারী হচ্ছে। এখানে একটা এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে 1947 15 অগাস্টের পূর্বে ভারতবর্ষ, আমরা জানি যে এই দিনটাতে আমরা স্বাধীনতা লাভ করেছি।
তো এর আগে কিন্তু ভারতবর্ষের যে কোনো নিয়মকানুন প্রণয়ন করার ক্ষমতা কিন্তু ভারতবর্ষের জনগণের ছিল না। সেই সময় আমরা জানি, তোমরাও জানো, যে ব্রিটিশ সরকারের দ্বারা দীর্ঘ 200 বছর ধরে আমরা শোষিত শাসিত হয়েছি। তার পরবর্তীকালে অর্থাৎ 1947 15 অগাস্টের পরবর্তীকালে সর্বপ্রথম ভারতবর্ষ একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। তার মানেই হলো গিয়ে সেই সময় থেকে ভারত রাষ্ট্র একটি সার্বভৌম ক্ষমতার অধিকারী রাষ্ট্র হিসেবে, দেশ হিসেবে নিজেদেরকে দাবি করে এবং অন্যান্য আন্তর্জাতিক পরিসরে বিভিন্ন রাষ্ট্র স্বীকৃতি লাভ করে, স্বীকৃতি লাভ করে। এই হলো গিয়ে জন অস্টিনের একত্ববাদী তত্ত্ব। তাহলে বুঝতেই পারছো যে তার মানে আমরা যে নামটা বলেছিলাম যে একত্ববাদী তত্ত্ব অর্থাৎ এক কর্তৃত্ব মতবাদ, তার মানে একত্ববাদী তত্ত্বের মূল বক্তব্যই হলো যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটা একটি মাত্র উৎসস্থল থেকে আসবে, অন্য কোনো অনেকগুলো সংগঠন বা অন্য কোনো কিছু থেকে আসবে না। একমাত্র এই ক্ষমতার বলে, এই সার্বভৌম ক্ষমতার জন্যই কিন্তু অন্যান্য যে সমস্ত সংগঠন রয়েছে একটি রাষ্ট্রের অভ্যন্তরে, সেই সংগঠনগুলো থেকে রাষ্ট্রকে পৃথক করা যায়। ওকে, তাহলে আশা করছি যে তোমরা আজকের ক্লাসটি মন দিয়ে শুনেছো এবং তোমাদের কাছে বিষয়বস্তুটি ক্লিয়ার হয়ে গেছে। যদি ক্লিয়ার না হয়ে থাকে, তোমাদের কিছু ডাউটস থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্টস করবে। আমি সেই কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করবো, তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করার চেষ্টা করবো। আজকে তাহলে আমরা আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। পরের দিন আমরা আবার নতুন কোনো বিষয়বস্তু বা সার্বভৌমিকতার আরেকটি যে মতবাদ রয়েছে, প্লুরালিস্টিক থিওরি বা বহুত্ববাদী তত্ত্ব, সেই বিষয়টিকে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ আজকে ক্লাস অ্যাটেন্ড করার জন্য। ধন্যবাদ সবাইকে।